তামজিদ টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই করোনা মুহূর্তে আপনাদের জন্য আমি কিছু ক্লাস নিয়ে আসছি আইসিটি বিষয়ক এবং কি নবম দশম শ্রেণীর সকল ক্লাস এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সকল ক্লাস পাবেন ইনশাল্লাহ। তো সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো, যদি আপনারা নতুন নতুন এই ভিডিওগুলো পেতে চান এবং আপনাদের গৃহশিক্ষকের মতো সহায়তা পেতে চান, তাহলে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে আমাদের যে টপিকসটি আমরা সেই টপিকসে ফিরে যাচ্ছি। তো স্টুডেন্টস, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমাদের ফর্দার মেইন টপিকস হচ্ছে যে সংখ্যা পদ্ধতি। এটি হচ্ছে আইসিটির 3য় নাম্বার চ্যাপ্টার। আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণী স্পেশালি বা বিশেষত আর্টস এবং কমার্সের স্টুডেন্টগুলা ইয়েতে ফেল করে থাকে আইসিটি। সো আমরা তাদের এই কষ্টটা লাঘব করার জন্য মূলত এই আয়োজনটা। আমরা স্টুডেন্টস প্রথমত তাহলে আমরা আমাদের কাজের কথায় যাই। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমাদেরকে প্রথমত জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে। আমরা সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে এবং আমাদেরকে জানতে হবে যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, জানতে হবে বাইনারি, অক্টাল, ডেসিমেল ও হেক্সাডেসিমেল কাকে বলে, সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। তো কাজের কথা যে আমরা প্রথমত শুরু করি যে সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে। কোনো অঙ্ক, সংখ্যা, প্রতীক লিখে প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এর পরবর্তীতে আমরা যাই যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। তোমাদের বুঝার সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছিলাম এই ব্যাপারটা। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার স্থানীয় এবং সক্রিয় মান রয়েছে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার শুধু সক্রিয় মান আছে, স্থানীয় কোনো মান নেই। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট বাইনারি, দ্বিতীয়ত ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমেল। তো আমরা সিম্পল এখন বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমরা প্রথমত যদি যাই ভাই এদেরকে এইসব সংখ্যা পদ্ধতিকে তাদের ভেদ বা ভিত্তির উপর নির্ভর করে সংজ্ঞায়িত করা হয়। তার মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতির ভেদ বা ভিত্তি, যে সংখ্যা পদ্ধতির ভেদ বা ভিত্তি হচ্ছে 2, তাদেরকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির ভেদ বা ভিত্তি 10, তাদেরকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির ভেদ বা ভিত্তি 8, তাদেরকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির ভেদ বা ভিত্তি 60 অর্থাৎ 16, তাদেরকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো স্টুডেন্টস, এখন আমরা কিভাবে বুঝবো যে এটি বাইনারি বা এটি ডেসিমেল, এটা অক্টাল, এটা হেক্সাডেসিমেল। মনে রাখবো যে যদি সে বাইনারি হয় তাহলে কিভাবে চিনবো, যদি সে অক্টাল হয় তাহলে কিভাবে চিনবো। আমরা মনে রাখবো কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি যা, ওই সংখ্যা পদ্ধতির মান হবে 0 সহ তার সাথে একক। তার মানে হচ্ছে 0 সহ বেজ বা ভিত্তি বিয়োগ 1 পর্যন্ত মান। তার মানে আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 বিয়োগ 1, তার মানে হচ্ছে 1। তার মানে সুতরাং 0 এবং 1 হচ্ছে শুধু বাইনারি সংখ্যা পদ্ধতির মান। তার মানে আমাদের বাইনারি সংখ্যার একটা एग्जांपल যদি আমরা দিতে চাই, যেমন 1010 বা 01, এটি হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। তার মানে কি আমাদের এই যে 1 2 3 এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি হবে? অবশ্যই না, কারণ আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু থাকতে পারবে 0 এবং 1, 2 থাকতে পারবে না, 3 ও থাকতে পারবে না, কারণ বেজের ভিতরে বলা আছে যে 0 এবং 1 হচ্ছে শুধু বাইনারি সংখ্যা পদ্ধতি, বাকিগুলো হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতি। তো স্টুডেন্টস, এটিকে যদি আমরা 2 বা বাইনারি সংখ্যা পদ্ধতি দিই, তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি জিনিস আমরা বুঝতে পারছি। এবার যদি আমাকে বলে যে কোনটা অক্টাল সংখ্যা পদ্ধতি, আমরা ধারাবাহিকতায় আসছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে চিনব? তার মানে তাও 0 সহ বেজ বা ভিত্তি বিয়োগ 1, তার মানে অক্টালের বেজ বা ভিত্তি হচ্ছে 8, আমরা তা জানি। তার মানে হচ্ছে 0 সহ 8 বিয়োগ 1, তার মানে হচ্ছে 0 সহ 7 পর্যন্ত এটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতির মান। তার মানে আমি যদি বলি যে যেমন 8052, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। সরি, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি না, 7052 এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। কিন্তু আমি যে 8052 দিলাম, এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি না, কারণ এখানে আমার 8 আছে। অক্টাল সংখ্যা পদ্ধতি কখনো 7 উপরে কোনো সংখ্যা থাকতে পারে না। সেইভাবে ধারাবাহিকভাবে আমি যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যাই, তার বেজ বা ভিত্তি হচ্ছে 9, সো তার বেজ বা ভিত্তি হচ্ছে 10, তো তার মধ্যে থাকতে পারবে 10 বিয়োগ 1, তার মানে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে। এরপর হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়েও সেম ভাবে
পাবে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা থাকতে পারে এবং এদের কিছু আবার নিজস্ব মান আছে। যেমন আমরা জানি যে 10 ইকুয়াল a, 11 ইকুয়াল b, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো স্টুডেন্ট, তোমাদেরকে এই সংখ্যা পদ্ধতিতে 10 সমান a, 11 সমান b এটা কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে তার একটা চার্ট প্রয়োজন এবং এই চার্টটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যদি আমরা রূপান্তর করতে যাই তাহলে আমাদেরকে যে বিষয়টা আগে জানতে হবে, আমাদেরকে প্রথমত একটা চার্ট আছে, এই চার্টটা আমাদেরকে মুখস্থ করতে হবে বা এই চার্টটা আমাদেরকে শিখতে হবে। এই চার্ট ছাড়া কোনোভাবে আমাদের অঙ্ক করা সম্ভব নয়। আমাদের আজকের মেইন টপিক ছিল যে স্টুডেন্টসের যেটা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। তো স্টুডেন্টস, আমরা এখন সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করব। সকল সংখ্যা পদ্ধতি একটাই নিয়ম এবং আমরা যদি অন্তত এই 60টা সংখ্যা পদ্ধতির 60টি নিয়ম যদি মনে রাখি, অতি সহজে আমরা বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা বুঝতে পারবো এবং শিখতে পারবো। এমনকি আমার আত্মবিশ্বাস তোমরা এই ক্লাসটি করার পর আরেকজনকে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবে। সো আমরা এই ব্যাপারটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করতেছি। তার ধারাবাহিকতা আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির সাধারণ রূপান্তর নিয়ে আলোচনা করতেছি। তো আমরা যদি আলোচনার শুরুতে যাই, আমরা জানি যে যে কোনো সংখ্যা পদ্ধতির দুটি অংশ থাকে, একটি পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ সংখ্যা। সো আমরা যদি পূর্ণাংশের ক্ষেত্রে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাইতেছি যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে যাই, ধাপ একে আমাদেরকে বলে দিতেছে যে যে দশমিক পূর্ণ সংখ্যাকে পরিবর্তন করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে, ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা একটা চলে যাই, এক্সাম্পলও চলে যায়, তাহলে আমরা ব্যাপারটি সহজে বুঝতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল আলোচনা করি। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে প্রথমে দেখি ব্যাপারটা। দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর। দশমিক পূর্ণ সংখ্যার বাইনারিতে রূপান্তরের জন্য ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে অনবরত 2 দিয়ে ভাগ করার পর ভাগফলটিকে সাজিয়ে সংখ্যাটির সমকক্ষ বাইনারি মান পাওয়া যাবে। তাহলে আমরা প্রথম নিয়ম অনুসারে আমরা এই যে 99 সংখ্যাটি দশমিকে আছে তাকে আমরা বাইনারিতে রূপান্তরের জন্য প্রথমত তার বেজ বা ভিত্তি 2 দিয়ে ভাগ করলাম। ভাগ করে আমরা ক্রমান্বয়ে যে ভাগশেষগুলা পাইতেছি। এরপরে আমরা আমাদের নিয়ম চলে যাচ্ছি, উপরের ধাপে প্রাপ্ত ভাগফলকে আবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দিয়ে ভাগ মানে অনবরত করতে থাকবে এবং ভাগশেষটি সংরক্ষণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাইতেছি যে 99কে আমরা ভাগ করার পর আমরা পেলাম যে 49। 99কে ভাগ করার পর আমরা 49 সংখ্যাটি পেলাম। এই 49 সংখ্যাটিকে আমরা আবার 2 দ্বারা ভাগ করলাম। 49 সংখ্যাটিকে আমরা পুনরায় 2 দ্বারা ভাগ করলাম। তাহলে আমাদের ভাগফল পাইতেছি আমরা 24 এবং ভাগশেষ 1। এভাবে ক্রমান্বয়ে আমরা সংরক্ষণ করতেছি। সো 3 নম্বর নিয়মে আমাদেরকে বলতেছে যে উপরের ধাপটি অর্থাৎ ভাগফলকে বেজ দ্বারা ভাগ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়। তাহলে আমরা 3 নম্বর নিয়ম অনুসারে যদি যাই, এখানে আমরা দেখতে পাইতেছি যে আমাদের এইখানে এই যে ভাগফলটা আমাদের 0, এই ভাগফলটা আমাদের 0 এবং ভাগশেষটা 0 এই পর্যন্ত আমরা করতেছিলাম এবং আমাদেরকে করতে থাকতে হবে। এর পরবর্তী যে ধাপটি সেটা হচ্ছে প্রাপ্ত ভাগফলগুলোকে শেষে প্রাপ্ত ভাগশেষের দিক থেকে সাজিয়ে লিখলে রূপান্তরিত সংখ্যার পূর্ণাংশ পাওয়া যাবে। তাহলে আমরা দেখতেছি যে এই যে এখানে যে বাক্সেসগুলো পাইছি আমরা ক্রমান্বয়ে যে বাক্সগুলো পাইছি তাকে কিন্তু এই নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে লেখা হয় এবং নিচের সংখ্যাটিকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক অর্থাৎ MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরেরটাকে বলা হয় সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক বা লো সিগনিফিক্যান্ট বিট। এবং আমরা যদি আরেকটা ব্যাপার ক্লিয়ার হয় তাহলে আমরা আরও বুঝতে পারবো যে আমাদের ভাগফল নিচ থেকে দেখানো হয়েছে যে 1 1 0 0 0 এবং 1 1 বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। তাহলে আমরা এই পর্যন্ত দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির পূর্ণাংশের ক্ষেত্রে নিয়ম।
এর পরবর্তীতে আমরা বলছে যে দশমিক সংখ্যা থেকে সব সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা মাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিটি শেষ করলাম, দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ করলাম। এরও ধারাবাহিকতায় আমরা যাচ্ছি যে অক্টাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি থেকে দশমিক থেকে অক্টালের রূপান্তর। আমরা দশমিক থেকে কীভাবে অক্টালে রূপান্তর করব সেই ব্যাপারটা এখন একটু ক্লিয়ার হব, যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর হব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক থেকে অক্টাল, এবং দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হলে দশমিক সংখ্যা পর্যায়ক্রমে 8 দিয়ে ভাগ করতে হবে। বলা হয়েছে যে যার মধ্যে নেব তার ভিত্তি বা বেস দিয়ে ভাগ করব। যেহেতু দশমিক থেকে আমরা অক্টালে নিতেছি, অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে আমাদের 8, তাহলে আমরা তাকে 8 দিয়ে ভাগ করতে থাকবো। আমরা ক্রমান্বয়ে 8 দিয়ে ভাগ, যেমন আমরা যদি পূর্ণাংশের ক্ষেত্রে অক্টাল থেকে যদি আমরা ডেসিমেল থেকে যদি অক্টালে নিই, এখানে 469 একটা সংখ্যা দেখানো হয়েছে, যে এই সংখ্যাটি হচ্ছে আমাদের 469 একটা সংখ্যা দেখানো হয়েছে। সো এই 469 সংখ্যাটিকে আমরা ক্রমান্বয়ে 8 দিয়ে ভাগ করলাম। 8 দিয়ে ভাগ করার পর আমি এইখানে পাইতেছি যে 8 দিয়ে ভাগ করার পর আমি এইখানে পাইতেছি আমার 58। 8 দিয়ে ভাগ করার পর 58 এবং বাকশেষ পাইতেছি 5। তার পরবর্তীতে আমি আবার এই 58টাকে 8 দিয়ে ভাগ করার পর আমি পাইতেছি 7 এবং বাকশেষ থাকতেছে আমার 2। এর পরবর্তীতে ভাগ করার পরে 2কে 8 দিয়ে ভাগ দেয় না, তাই আমার ভাগফল হচ্ছে 0 এবং বাকশেষ থেকে যাচ্ছে 4। তার মানে এইখানেও আমরা ক্রমান্বয়ে ছোট থেকে বড়র দিকে সাজিয়ে আমরা একটা মোস্ট সিগনিফিক্যান্ট আর লোয়েস্ট সিগনিফিক্যান্ট, এই যে এখানে আমরা পাইতেছি যে 7, 2, 5 অক্টাল সংখ্যা পদ্ধতি। এই গেল আমাদের বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে অক্টাল। এর পরবর্তীতে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে থেকে যাইতেছি যে হেক্সাডেসিমেলে। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা কীভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তাও পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যাতে রূপান্তরের ক্ষেত্রে তাও আমাদেরকে, যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 16, সো আমাদেরকে দশমিক সংখ্যাটিকে, ওই ডেসিমেল সংখ্যাটিকে আমাদেরকে ভাগ করতে হবে 10 বা 16 দিয়ে ভাগ করতে হবে। তার ধারাবাহিকতায় আমরা প্রথমত 850 সংখ্যাটিকে 16 দিয়ে ভাগ করতেছি। আমরা ভাগফল পাইলাম 53 এবং আমাদের বাকশেষ থাকতেছে 2। এরপরে 53টাকে আমরা 16 দিয়ে ভাগ করার পর আমাদের বাকশেষ আছে 5 এবং ভাগফল আছে 3। এরপরে 5কে আর 3 দিয়ে ভাগ যায় না, তাহলে ভাগফল 0 এবং বাকশেষ 3। সর্বশেষ এখানেও আমরা ক্রমান্বয়ে ছোট থেকে বড়র দিকে যাব, এবং এটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আমাদের ফলাফল। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারছেন। আর যদি ব্যাপারটা বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করতে পারেন, যে কমেন্টসের মাধ্যমে আপনি জানাতে পারেন যে আপনার কোন বিষয়টি বুঝতে সমস্যা হয়েছে। এরপরে আমরা এরও ধারাবাহিকতায় প্রথম দিকে করছি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির পরে আমরা করছি দশমিক থেকে অক্টাল, তারপর দশমিক থেকে হেক্সাডেসিমেল। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে, এটা করলাম পূর্ণাংশের ক্ষেত্রে। এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যাইতেছি, কিভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করব। সো আমরা এখানে 1 নাম্বার নিয়মে আমরা দেখতে পাইতেছি যে এই যে আমাদের 1 নাম্বার ধাপে একে বলছে যে দশমিক ভগ্নাংশকে পরিবর্তন করতে হবে, তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, যেমন বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। প্রাপ্ত গুণফলের পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে। তার মানে আমরা প্রথম ধাপে দেখতে পাচ্ছি যে যখন আমরা পূর্ণ সংখ্যা করব সেই ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে ওই সংখ্যাটিকে ভাগ করতেছিলাম। যখন আমরা পূর্ণ সংখ্যা করতেছিলাম, যেমন এইখানে দেখানো হয়েছে, তখন আমরা এই সংখ্যাটিকে ক্রমান্বয়ে আমরা কী করতেছিলাম, ক্রমান্বয়ে ভাগ করতেছিলাম। কিন্তু এর ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ক্রমান্বয়ে গুণ করতে হবে। সো আমরা এখন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভগ্নাংশটা কীভাবে করব সেটা দেখাচ্ছি। প্রথম ধাপটাই বলেই দিছে যে আমরা এই যে দশমিক সংখ্যাটাকে দশমিক ভগ্নাংশটাকে, অর্থাৎ যেটা দশমিক আছে সেটাকে গুণ করবো। তাহলে আমরা এখানে আমাদের দশমিক আছে 0.375। তো এই 375টাকে আমরা প্রথমত 2 দিয়ে গুণ করলাম, এই যে 2 দিয়ে গুণ করলাম। তারপরে আমরা যা পাইলাম 2 দিয়ে গুণ করার পরে আমি পাইলাম যে
750, তার মানে আমি এখনও পূর্ণাংশ পাই নাই, আমার পূর্ণাংশ কিন্তু 0। আমার এখানে আমরা পূর্ণাংশ দেখতে পাইতেছি যে আমাদের পূর্ণাংশ হচ্ছে 0, এই যে 0। এর পরবর্তীতে আবার আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করার পর আমরা পাইলাম যে 2 দিয়ে গুণ করার পরে এখানে আমরা কত পাইলাম, 2 দিয়ে গুণ করার পর আমরা পাইলাম যে এখানে বলা হচ্ছে যে 1.50 পাইলাম। সো এই 1.50টার মধ্যে আমরা পূর্ণাংশটাকে নিলাম আর 50টাকে রেখে দিলাম। এর পরবর্তীতে আমরা তাকে আবার 2 দিয়ে গুণ করলাম, এবার আমরা পাইলাম পূর্ণ সংখ্যা 1 পাইলাম। এবার আমরা পূর্ণ সংখ্যা পাইলাম, এইখানে পূর্ণ সংখ্যা পাইলাম 1 আর আমাদের ভগ্নাংশ সংখ্যা 0। সো আমাদের রেজাল্ট পাইতেছি আমরা 0.011 এটা পাইতেছি। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন পূর্ণাংশ করছিলাম তখন নিচের থেকে উপরের দিকে গেছি, কিন্তু আমাদের ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যেসব কাজগুলো করতে হবে সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। আমরা দেখতে পাইতেছি যে আমাদের উপরে আছে 011, তাহলে কিন্তু আমরা যখন পূর্ণ সংখ্যা করছিলাম সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু যাওয়া লাগছে নিচ থেকে উপরের দিকে। যেমন আমরা দেখতে পাইতেছি এখানে 1 আছে, এই যে আমাদের 1 আছে নিচে, 1 2টাই নিচে আছে, তার মানে আমাদেরকে নিচ থেকে করা লাগছে, এই যে আমাদের ফলাফল। তাহলে আমরা এই হচ্ছে আমাদের ভগ্নাংশ ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে। আমরা যদি এই ব্যাপারটিকে যদি দশমিক থেকে বাইনারিতে করলাম, এবার হচ্ছে দশমিক থেকে অক্টাল ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে রূপান্তর করব। দশমিক থেকে অক্টাল ভগ্নাংশের ক্ষেত্রে রূপান্তরের নিয়ম আমরা সেমভাবে এখানেও দেখতে পাইতেছি যে কি করব। এই যে এখানে আছে দশমিক অংশ আছে, যে আমাদের যেমন এখানে দশমিক অংশ আছে 0.04685, এটাকে আমরা 8 দ্বারা বা বেস বা ভিত্তি দ্বারা গুণ করতেছি, কারণ অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে আমাদের এখন আমরা পূর্ণ সংখ্যা পাই নাই, পূর্ণ সংখ্যা 0 আমরা গুণ করে পাইছি গুণ করে পাইলাম আমরা এখানে 0.375। এর পরবর্তীতে আমরা আবার এটাকে 8 দ্বারা গুণ করলাম, আমরা পাইলাম যে 3। আমরা পূর্ণ সংখ্যা পাইলাম 3 আর আমাদের দশমিক সংখ্যা হচ্ছে 0, দশমিক সংখ্যা হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের আর করার দরকার হইতেছে না, কারণ আমরা 0কে যতই গুণ করি না কেন 0 আসবে। তাহলে আমাদের ফলাফলটা হচ্ছে 0.03, আমাদের বেজ হচ্ছে 8। এইভাবে আমরা সহজ পদ্ধতিতে বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে ভগ্নাংশের অক্টাল সংখ্যাটি রূপান্তর করতে পারি। এর পরবর্তীতে আমরা যদি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যাই, হেক্সাডেসিমেল আমরা দেখতেছি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমেল ভগ্নাংশের ক্ষেত্রে সেমভাবে আমরা কত দ্বারা গুণ করব, জাস্ট এই যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটাকে আমরা 16 দ্বারা, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির ভগ্নাংশটাকে আমরা 16 দ্বারা গুণ করতেছি, ক্রমান্বয়ে 16 দ্বারা গুণ করলাম। গুণ করার ফলে আমরা পাইলাম 13.60, তার মানে 13টা হচ্ছে আমার ভগ্নাংশের মান। আর 13টা হচ্ছে আমাদের জেনারেলি আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি বা আমরা বইতে যে সংখ্যা পদ্ধতিটা পড়ি সেটা হচ্ছে ডেসিমেল। আর 13 হেক্সাডেসিমেল মান হচ্ছে ডি, তাই এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর দশমিক ভগ্নাংশটিকে আমরা আবার 16 দ্বারা গুণ করলাম। এরপর আমরা পাইলাম এখানে পাইলাম যে 9 পাইলাম, এই যে এখানে আমরা 9 পাইলাম। সো এরপর আবার যে দশমিক ভগ্নাংশটা পাইছি এটারা আমরা আবার গুণ করলাম। এইভাবে আমাদের ক্রমান্বয়ে যে